হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে এবং ধুরন্ধর 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে। তো ধুরন্ধর 2 কিন্তু ফাস্টেস্ট মুভি টু অ্যাচিভ 1000 crore ক্লাব, ঠিক আছে, মানে 1000 crore ওয়ার্ল্ড ওয়াইড গ্রস। এই কালেকশনটা 7 দিনের মধ্যেই মার্কটা অ্যাচিভ করেছে ধুরন্ধর 2, এবং পুষ্পাও 7 দিনের মধ্যেই করেছিল, ধুরন্ধর 2ও 7 দিনের মধ্যেই করেছে। এবং এই যে গ্যাপটা সেটা কিন্তু কমে এসছে, ঠিক আছে। ফার্স্ট উইকেন্ডের ক্ষেত্রে যেটা বলছিলাম যে পুষ্পা একটু এগিয়ে ছিল, যেহেতু গালফ কান্ট্রিজে রিলিজ করেছিল, প্লাস পুষ্পার ক্ষেত্রে ইউএস সার্টিফিকেট ছিল, অনেক কিছু ব্যাপার আছে। বাট ধুরন্ধর 2 মানে পুরো এখন মিলিয়ে 7 দিনের পরবর্তীতে যদি আমরা দেখি যে পুষ্পারও 7 দিনে ছিল 1000 কোটি টাকা, এরও 7 দিনে হচ্ছে 1000 কোটি টাকা আর কি, একদম সমান সমান হয়ে গেছে আর কি। ফাস্টেস্ট ফিল্ম অ্যালং উইথ পুষ্পা টু রিচ দিস মার্ক। এইবার ধুরন্ধর 2 ওয়ার্ল্ড ওয়াইডে মানে ওভারসিজে যে কালেকশন করছে ইন্টারন্যাশনাল মার্কেটে, সেটা পুষ্পার থেকে বেশি, এবং সেখানে পুষ্পার থেকে প্রায় 70 কোটি টাকা বেশি কামিয়েছে, ওই জন্য আর কি এটা কমে গেছে। বাট ডোমেস্টিক্যালি পুষ্পা বেটার পারফর্ম করেছিল, এখন অব্দি নাম্বার যা আসছে সেটার ভিত্তিতে বলছি যে ডোমেস্টিক্যালি কিন্তু পুষ্পা বেটার পারফর্ম করেছিল এই 7 দিনের মধ্যে। ডোমেস্টিক মার্কেট থেকে কালেকশন বেশি ছিল পুষ্পার, অন্যদিকে ওয়ার্ল্ড ওয়াইডে মানে ওভারসিজে ধুরন্ধর 2 বেটার পারফর্ম করছে। এখন মার্কটা খুবই মানে এই যে ডিস্টেন্স, এখনও পুষ্পা এগিয়ে আছে একটু সামান্য ধুরন্ধরের থেকে 7 দিন পরবর্তীতে কালেকশন দেখেও, মানে সেখানে সামান্য আর কি একটা 12 কোটি টাকার মতো গ্যাপ চলে এসছে। তো সেটা আমার মনে হয় ধুরন্ধর ক্রস করে দেবে। তো দেখা যাক ওভারঅলে যে কালেকশনটা এবারে আছে, যেটা সব থেকে হাইয়েস্ট হচ্ছে ধুরন্ধর এই আমাদের দাঙ্গালের, আমির খানের, যেটা এখন লোকে আবার জানি না কেন কমেন্ট সেকশনে দেখি এরকম কমেন্ট পাই যে দাঙ্গাল অ্যাকচুয়ালি কালেকশন করেনি, এটা পুরোটাই মানি লন্ডারিং ছিল। ভাই এইগুলো বলো না, ঠিক আছে। ধুরন্ধর মানে দাঙ্গাল অ্যাকচুয়ালিতে কালেকশন করেছিল, চায়নাতে রিলিজ করেছিল, তার পরবর্তী বছর সিক্রেট সুপারস্টার চায়নাতে রিলিজ করেছিল, আমির খানের ওখানে বিশাল ফলোয়িং আছে, ওখানে ওকে অ্যাওয়ার্ডও দিয়েছে আমির খানকে, ঠিক আছে। এবং সেই এই ছবিগুলো খালি নয়, বজরঙ্গি ভাইজান, ইভেন আন্ধাধুন, ইভেন হিন্দি মিডিয়াম সেই ছবিগুলো চায়নাতে রিলিজ করে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো চায়নার বক্স অফিসটা ইটসেলফ এত বড় যে কালেকশনটা হয়, ঠিক আছে। তো এখন তোমার একটা পছন্দের ছবি কালেকশন করছে বলে আমির খানকে নিয়ে, এখন আমির খানের ভালো টাইম চলছে না বলে সে যে অ্যাচিভমেন্টটা করেছে সেটা সবই আর কি বাজে বলে দেওয়া, এটাও ঠিক নয় আর কি। তো যাই হোক, তো দাঙ্গালে যে মার্কটা আছে সেটাকে ক্রস করতে পারে কিনা। পুষ্পার আছে হচ্ছে 1700 কোটি টাকার মার্ক, এবং দাঙ্গালের আছে 2000 কোটি টাকা, তো সেটাকে পার করতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয়। যদি ধুরন্ধর 2 এর ইন্ডিয়া নেট কালেকশনের কথা বলি, তো বুধবার দিনকে মানে যেটা ডে 7 ছিল সেদিনকে কালেকশন করেছে ছবিটা 47.70 CR, ঠিক আছে। এবং টোটাল ইন্ডিয়া নেট এখন অবধি হচ্ছে 623.42 CR টু বি প্রিসাইজ, ঠিক আছে। তো এই ছিল ধুরন্ধর 2 এর বক্স অফিস কালেকশন। আপনাদের কি ওপিনিয়ন, পুষ্পার রেকর্ড ভাঙতে পারবে কিনা? আমি ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড কালেকশনটা বলছি, এবং দাঙ্গালের রেকর্ডটাও ভাঙতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানান। বাকি আপডেটসগুলো নিয়ে কথা বলবো। তো SSMB 29 মানে বারাণসী, সেই ছবিটা থেকে মাল্টিপল আপডেটস রয়েছে। সব থেকে প্রথমে যে অন্নপূর্ণা স্টুডিওস, যেটা হচ্ছে আমাদের নাগার্জুনার আর কি স্টুডিও, আপনারা প্রত্যেকেই জানেন, তো সেখানে শুটিং ইত্যাদি হয়। তো তারা কিন্তু মোশন ক্যাপচার নিয়ে এসছে, তারা দেখবেন তাদের ইউটিউব চ্যানেলে রিসেন্টলি রিলিজও করেছিল একটা ভিডিও, এবং সেখানে আমরা বারাণসীর কিছু BTS দেখতে পেয়েছিলাম। তো বেসিক্যালি রামায়ণের মধ্যে যে লঙ্কার যে যুদ্ধটা হচ্ছে, তো সেখানের যে সিকোয়েন্সটা সেটাকে মোশন ক্যাপচার দিয়ে শ্যুট করা হয়েছে। এবার সেই স্টুডিওর একজন লোক আছেন যার নাম হচ্ছে CV রাও বলে, তো তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে SS রাজামৌলি পুরো ইন্ডিয়া মানে পুরো ওয়ার্ল্ডে আর কি ঘুরছিলেন একটা ফেসিলিটির জন্য। তার একটা পার্টিকুলার সিকোয়েন্স আছে যেটার একটা গ্লিমস আমরা দেখতে পেয়েছিলাম ওই অ্যানাউন্সমেন্ট টিজারটাতে। সেটা হচ্ছে যে 30 ফিটের একটা এরকম স্ট্রাকচার হবে, তার উপরে যে আর্টিস্ট তার 6 ফুট হাইট, তো সে তার উপরে থাকবে, মানে টোটাল 36 ফিট একটা কাস্টমাইজড জিনিস দরকার ছিল তার, যেটা থেকে সে ডেটা ক্যাপচার করতে পারে। এবং সে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ঘুরে কোথাও আর কি এরকম ফেসিলিটি পাচ্ছিল না, সব জায়গারই ম্যাক্সিমাম হাইট ছিল 20 ফিটস। তো অন্নপূর্ণা স্টুডিওসে কিন্তু ওরা কাস্টম মেড তৈরি করেছে 36 ফিট হাইট অবধি, যাতে ওই ডেটাটা ক্যাপচার করতে পারে। এবং আপনারা যদি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন তো ওই মোশন ক্যাপচারটা কীভাবে হচ্ছে, সিকোয়েন্সেসগুলো লড়াই হচ্ছে, সেগুলো কিন্তু BTS আপনি ওখানে দেখতে পেয়ে যাবেন। তো সেই জিনিসটা খুব সুন্দর করে হয়েছে নাকি। এবং ওই রামায়ণের যে সিকোয়েন্সটা আছে, এই CV রাও বলেছেন ওটা 25 মিনিটের হতে চলেছে, এবং দারুণ নাকি সিকোয়েন্স, যা প্রি ভিজুয়ালাইজেশন ইত্যাদি উনি দেখেছেন সেটা নাকি অসাধারণ। আর অন্যদিকে মহেশবাবু, প্রিয়াঙ্কা চোপড়া, তারা একটা ইন্টারভিউতে কনফার্ম করছে, প্রিয়াঙ্কা চোপড়া কনফার্ম করছে ইয়েস ইটস এ টাইম ট্রাভেল মুভি, কিন্তু ওরকম টাইম মেশিনে বসে টাইম ট্রাভেল করছে ওরকম ব্যাপারটা নয়, গল্পটা স্প্যান করছে অ্যাক্রস ভেরিয়াস টাইম লাইন্স ইত্যাদি, এবং সেখানেই ক্যারেক্টার্সগুলো রয়েছে। এইভাবে প্রিয়াঙ্কা চোপড়া ডিফাইন করেছে যে হ্যাঁ, ইট ক্যান বি কল্ড এজ এ টাইম ট্রাভেল মুভি, বাট ইট ইজ নট লাইক আ সায়েন্স ফিকশন যেভাবে আমরা হলিউডের সিনেমাতে দেখে থাকি, এটা প্রিয়াঙ্কা চোপড়া বলেছে। তো আমরা জানি যে মানে বিভিন্ন এজেস আমরা দেখতে পাচ্ছি, রামায়ণের সময়ের একটা গল্প রয়েছে, একটা প্রেজেন্ট ডেতে রয়েছে, নানান জিনিসপত্র। এবার এই টাইম ট্রাভেলটা হবে কীভাবে সেটাই দেখার মতো বিষয় হবে, কীভাবে সেটা রাজামৌলি দেখান, তার পিছনে সায়েন্সটা কী দেখান সেটাও দেখার মতো বিষয় হবে। কিন্তু রাজামৌলিও নিজে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিলেন যেটা কিন্তু সায়েন্স ফিকশন নয়, ইটস মোর অফ আ ফ্যান্টাসি। তো দেখা যাক আর কি গল্পটা কীভাবে এগোয়। আর এছাড়া মহেশবাবু যেটা বলেছে যে তার যে ক্যারেক্টারটা, তার নাম হচ্ছে রুদ্রা, সেটা আপনার প্রত্যেকেই জানেন, অ্যানাউন্সমেন্টও হয়ে গেছিলো, এবং সে একটা বাউন্টি হান্টার, কিন্তু ক্যারেক্টারটা একটু কমেডি ইত্যাদি করে, একটু উইটি,
মিসচিভিয়াস এবং তার সাথে ফেরোসাসও বাউন্টি হান্টার। এবার এইটা যবে থেকে মহেশবাবু বলেছে তারপর থেকে কিন্তু একটা কম্প্যারিজন করা হচ্ছে কালকির সাথে, মানে প্রভাসের ফ্যান্সরা করছে যে কালকিতেও যদি দেখেন আপনার ভৈরবাজের চরিত্রটা ছিল, সেও কিন্তু একজন বাউন্টি হান্টার, কিন্তু কমেডি করে ইত্যাদি, উইটি ক্যারেক্টারটা, এবং তার পরবর্তীতে জানা যায় যে ও আগে কর্ণ ছিল আর কি। এখানেও মহেশবাবু ডবল রোল প্লে করছে, মহেশবাবু বলেছে যে আমি রামও প্লে করছি আর এখন আমি রুদ্র এই ক্যারেক্টারটা। তো সেটা একটা লোকে কম্প্যারিজন করছে যে এইটার আর কি ফরম্যাটটা কোথাও গিয়ে মানে কালকির সাথে সেম হয়ে যাচ্ছে। তো দেখা যাক পরবর্তীকালে ছবি আসলে আমরা বেটার বলতে পারবো যে এটা সত্যিই সিমিলার কিনা। প্রভাসের ফ্যান্সরা এখন অব্দি সোশ্যাল মিডিয়াতে তো এটাই কথা বলা বলি করছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে আদিবিশেষকে কেন্দ্র করে। তো আদিবিশেষের যে আপকামিং ছবি আসছে ডেকয়েড বলে, মৃণাল ঠাকুরের সাথে, যেটা 10th এপ্রিল রিলিজ করবে। তো তার দ্বিতীয় গান, সেই গানটা রিলিজ করতে চলেছে 28 মার্চে, এবং এতে জনিতা গান্ধীকে আমরা দেখতে পেতে চলেছি। তিনি আর কি এই গানটার মধ্যে এটা একটা আইটেম সং, তো তার মধ্যে তাকে ডান্স করতে আমরা দেখতে পেতে চলেছি। পরবর্তী আপডেটটা হচ্ছে থালাইবার 173-কে কেন্দ্র করে। তো আশওয়াত মারিমুথু, যিনি ড্র্যাগন বলে ছবিটা বানিয়েছিলেন প্রদীপকে নিয়ে, যেটা হিট হয়েছিল, তো তিনি তো এখন এসটিআরকে নিয়ে একটা ছবি বানাচ্ছেন ওই সেম প্রোডাকশনের আন্ডারে, STR 51 বলে, এখনো নাম ঠিক হয়নি, এবং তাদের মৃণাল ঠাকুরকে মাইট বি আমরা হিরোইন হিসেবে দেখতে পাবো। তো সে বলেছে থালাইবার 173টা তারই ডিরেক্ট করার কথা ছিল। সে রজনীকান্তকে একটা স্ক্রিপ্ট শোনায়, রজনীকান্তের ভালো লেগেছিল, ইন্টারভেল অব্দি সে হুকড হয়েছিল, ইভেন সে লাঞ্চও স্কিপ করে দিয়েছে। সে বলেছে গল্পটা পুরোটা শোনাও, বাট কোনো কারণের জন্য সেটা লকও হয়ে গেছিলো, তারই থালাইবার 173 ডিরেক্ট করার কথা, বাট কিছু কারণের জন্য সেই প্রজেক্টটা হয়নি। আর অন্যদিকে STR 51 নিয়ে বলেছে যে এটা আর কি দারুণ একটা সিনেমা হয়েছে, ফার্স্ট হাফে ডায়লগ সে শেষ করেছে, এখনও তার রাইটিং প্রসেস চলছে, এবং সে বলছে প্রত্যেকটা সিন আর কি ফ্যান্সরা এনজয় করবে, আমি STRকে এমনভাবে প্রেজেন্ট করেছি, এই ধরনের কথাবার্তা আশওয়াত মারিমুথু একটা ইন্টারভিউতে ক্লিয়ার করেছে। 27 তারিখে রামচরণের জন্মদিন উপলক্ষে পেদ্দির একটা টিজার আসবে সকাল 11টার সাথে, এটা মেকার্সরা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। আচ্ছা, এই টিজারটাতে পার্টিকুলারলি শোনা যাচ্ছে যে কুস্তির কিছু সিকোয়েন্সেস আমরা দেখতে পেয়ে চলেছি। অলরেডি পেদ্দি থেকে যা গ্লিমসেস এসছে, যা গান এসে, গান দুটো তো ভাইরাল হয়েছে, তার আগে যে গ্লিমসটা এসেছিল সেখানে আমরা রামচরণকে ক্রিকেট খেলতে দেখতে পাচ্ছিলাম। এবার এই ছবির মধ্যে মাল্টিপল স্পোর্টস নাকি থাকতে চলেছে, তার মধ্যে কুস্তিও একটা, এবং এই পার্টিকুলার টিজারটাতে আমরা কুস্তি দেখতে পেতে চলেছি, এরকমই আপডেট উঠে আসছে। দেখা যাক আলটিমেটলি সেটা সত্যি হয় কিনা, নাকি পুরোটাই ক্রিকেট নিয়ে থাকে। তো HBOর যে সিরিজ আসছে হ্যারি পটারের উপর, হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন, আপনারা প্রত্যেকেই জানেন যে সেটা হচ্ছে, তৈরি হচ্ছে। তো তার কালকে ট্রেলার চলে এসেছে, টিজার টাইপের একটা এসছে। ভাই ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে আমার। প্রফেসর স্নেপকে একটা ব্ল্যাক লোককে দিয়ে প্লে করাচ্ছে কেন ভাই? মানে ভাই আমি বুঝলাম হলিউড ওক হবার চেষ্টা করে, কিন্তু এটা কোনো দরকার ছিল না। ঠিক আছে, দেখুন একটা তো প্রথম কথা হচ্ছে ছোটোবেলাকার আমাদের স্মৃতি জড়িয়ে রয়েছে। ড্যানিয়েল র্যাডক্লিফকে আমরা দেখেছি হ্যারি পটারের চরিত্রে, এবং বাকি যে ক্যারেক্টার্সগুলো, তো সেগুলো এতটা আমাদের মেমোরির মধ্যে রয়েছে। ডাম্বলডোর বলুন, ইভেন যখন পার্ট 3-তে ডাম্বলডোর চেঞ্জ হয়েছিল তখনই আমার কীরকম একটা লেগেছিল। যাই হোক, পরে অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। তো সেখানে ডাম্বলডোর থেকে, হ্যাগ্রিড থেকে শুরু করে হারমায়োনি, রন, যখন এই অ্যাক্টার্সদেরকে দেখছি আমার কোথাও কি না বেমানান লাগছে। আমি জানি না আমার ছোটোবেলাকার বায়াস আছে কি না, বাট আমার খুব একটা জমেনি, ঠিক আছে, খুব একটা জমেনি জিনিসটা। আর এর যে ডিরেক্টর ছিল, যে ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টটা ডিরেক্ট করেছিল, থার্ড পার্টটার প্রডিউসার ছিল ক্রিস্টোফার কোলাম্বাস বলে তার নাম, হ্যাঁ ক্রিস্টোফার কোলাম্বাস, যে নাইট অ্যাট মিউজিয়াম প্রডিউসও করেছিল। তো সে না বাচ্চাদের ফিল্ম বানানোর এক্সপার্ট ছিল। তো ও দেখবেন এও বানিয়েছিল, হোম অ্যালোনও বানিয়েছিল। তো আপনারা যদি হ্যারি পটার পুরো ওই সিনেমাটা দেখে থাকেন 2001-এ যখন এসেছিল, পরবর্তীকালে তো আমরা তখন পোগোতে দেখতাম আর কি, হিন্দি ডাবিংয়ে দিত, তখন ওই ডায়লগগুলো এরকমভাবে আসে, মানে গ্রিফিনডোরকে বলতো গারুদ্দোয়ার, যাই হোক। তো সেই সব তো মানে ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো। বাট দেখবেন যে ও লুক অ্যান্ড ফিলটা এমনভাবে করতো, আপনার মনে হবে যে আপনি একটা ফ্যান্টাসি জিনিস, তার যে ভাইবটা, এটা হ্যারি পটারের ফার্স্ট দুটো পার্টে মানে খুব ভালো করে বোঝা যায়। থার্ড পার্টে তো অ্যালফান্সো কিউরন একটু অন্যরকমভাবে করেছিল, বাট মানে ওটার একটা অন্যরকম ভাইব ছিল। এখানে না জিনিসটা লুক অ্যান্ড ফিলটাও খুব ফ্ল্যাট লাগছে, ওই ফ্যান্টাসি ভাইবটা যেটা হ্যারি পটার চেম্বার অফ দ্য সিক্রেটস বা সসার অফ দ্য স্টোনে ছিল, সেই ভাইবটাও পেলাম না, কিছুই মানে জমলো না। মানে পুরো জিনিসটা দেখলাম, কাস্টিংও ঠিকঠাক লাগছে না, সব কিছু মিলিয়ে মানে আমার ঠিক জমেনি পুরো জিনিসটা, মানে আমার ভাল লাগেনি। হতে পারে আমার যেহেতু ছোটোবেলায় এগুলো দেখা এবং বারবার দেখা, তাই জন্য হয়তো এরকম হচ্ছে, বাট আমার একদম জমেনি। কাস্টিং বলুন, কাস্টিং দেখে এবং লুক অ্যান্ড ফিল দেখে আমার মনে হয়নি। আমার খুব মানে এখন তো হলিউডে প্রচুর ফ্যান্টাসি ফিল্মস হয়েছে, তো মনে হচ্ছে জাস্ট অ্যানাদার ফিল্ম, এরকমই মনে হচ্ছে, মানে অ্যানাদার সিরিজ আর কি। তো দেখা যাক, HBOর কাজ জেনারেলি ভালো হয়ে থাকে, হয়তো এখন এরকম মনে হচ্ছে, পরবর্তীকালে দেখলাম রাইটিং লেভেলে আরও ওরা ডিটেলে, কারণ দেখুন সিনেমাতে একটা রান টাইমের লিমিটেশন থাকে, সেখানে বই থেকে অনেক কিছু চাক অফ করতে হয়, সেই জিনিসপত্র আছে। বাট সিরিজে সেই টাইমটা পাবে, আরও বেশি করে ক্যারেক্টার এস্টাবলিশমেন্ট ইত্যাদি সেগুলো দেখাতে পারবে। দেখা যাক সেটা কীরকমভাবে করে, বাট এখন অবধি কাউকে দেখি আর কি খুব একটা
জমছে না। তো আপনাদের কি ওপিনিয়ন পুরো বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা কথা বলবো যে বাংলাদেশে যে ফিল্মগুলো রিলিজ করেছে ঈদ উপলক্ষে তাদের বক্স অফিস কালেকশন নিয়ে, প্লেক্স কালেকশন অবশ্যই। তো রাক্ষস বলে যে সিয়ামের মধ্যে ছবিটা, ওটা ডে 4 কালেকশন করছে 20.65 lakhs, টোটাল কালেকশন কি দাঁড়িয়েছে 77 lakhs-এ। দম ছবিটা আফরান নিশোর ছবি, সেটা ডে 4 কালেকশন করেছে 34.21 lakhs এবং টোটাল কালেকশন কি দাঁড়িয়েছে 1.35 CR। প্লেক্সে এটা সব থেকে হাইয়েস্ট। এবং তার পরবর্তীতে আমরা কথা বলবো শাকিব খানের প্রিন্স বলে ছবিটা নিয়ে, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। এই ছবিটা নিজের ডে 4 কালেকশন করছে 16.38 lakhs, টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 67.52 lakhs-এ। অন্যদিকে রায়ান রাফির প্রেশার কুকার বলে ছবিটা, এটা কিন্তু নিজের হোল্ড রেগুলারলি ধরে রেখেছে। তো এটা নিজের ডে 4 কালেকশন করছে 11.70 lakhs এবং টোটাল কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 41 lakhs-এ। তো এই ছিল কালেকশন। আর বনলতা এক্সপ্রেসের আমি ডে 4 কালেকশন পাইনি, তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট প্রথম 3 দিনে আর কি রেগুলারলি ওর 20 লাখ টাকা অ্যারাউন্ড ওরকম আর কি এটা মেনটেন করে চলছিল বনলতা এক্সপ্রেস। তো ডে 4 কত কালেকশন হয়েছে আমি নাম্বারসটা জানতে পারিনি, তাই আপনার সাথে শেয়ার করতে পারলাম না। তো এই ছিল বাংলাদেশের যে সিনেমাগুলো রিলিজ করেছে তাদের প্লেক্স কালেকশন। এবং এছাড়া প্রিন্সের ক্ষেত্রে শোনা যাচ্ছে ওটা মানে সিঙ্গেল স্ক্রিনসে খুব ভালো পারফর্ম করছে, তো দেখা যাক। এবং প্রিন্স কিন্তু দেখবেন যে মানে এমনিতে রিভিউজ খুব খারাপ পেয়েছে, আর মাল্টিপ্লেক্সে দেখবেন লেট করে আর কি ডিসিপির প্রবলেমসের জন্য লেট করে মাল্টিপ্লেক্সে শো চালু হয়েছে, এবং সেখানেও কিন্তু এতটা মানে কালেকশন করে নিয়েছে আর কি 4 দিনে, ওটা অ্যাকচুয়ালি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।